আমি সবচেয়ে বড় রব। তো ঠিক আছে, আলহামদুলিল্লাহ আজকে আমরা কেস টেকিং নিয়ে আলোচনা করব। আমাদের কেস টেকিং নিয়ে অনেকগুলো ক্লাস হয়েছে, তারপরেও আজকে কেস টেকিং, কারণ আসলে মূল ঘটনা এখানেই। যার কেস টেকিং যত সুন্দর, দুদিন আগে হোক আর পরে হোক, তার চিকিৎসা ব্যবস্থা অনেক সুন্দর হবে। কেস টেকিং সুন্দর না হলে মেডিসিন সিলেকশন ভুল হবে। কেস টেকিং সুন্দর হয়েছে, মেডিসিন ভুল হয়েছে, দুদিন পরে হলে মেডিসিনটা সিলেকশন কারেক্ট হবে। কিন্তু যার কেস টেকিং এ ভুল, সারা জীবন তার ভুল। আমরা দেখি আমাদের অনেক সিনিয়র ডাক্তার আছে, এরা কেস টেকিং এখন পর্যন্ত করতে পারে না, এখনো করতে পারে না। দেখা গেছে আমার গুরুর সাথে কেউ 10 বছর থেকে আছে, কিন্তু কেস টেকিং তার ঠিক হয়নি। এই জন্য কেস টেকিংটা আসলে খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য তোমাদেরকে আন্তরিক মোবারকবাদ, আল্লাহ শুকরিয়া, আল্লাহ রহম করম, এহসান ফজল, যে তোমাদের মাথার মধ্যে আল্লাহ এটা ঢুকাই দিছে যে আসলে আমাদেরকে কেস টেকিং শিখতে হবে। কেস টেকিং এর 100টা ক্লাস করলেও কিন্তু এটা শেষ হবে না। আমাদের তো কয়েকটা হয়েছে, কারণ প্রতিনিয়ত এটা কিছু আপডেট আসবে। আর মানুষের মধ্যে তো অনেক চেঞ্জ, আমরা মানুষের কতটুকু বিশ্লেষণ করেছি। যেমন গত ক্লাসে আমি আলোচনা করেছি ঘুম, তুমি ছিল না? মিসবা ছিল না? গত সেমিনারে ছিল না? ছিল? হ্যাঁ, ঘুমের আলোচনা করেছি। কান্না, বাচ্চার কান্না দেখে কিভাবে বুঝবো যে এই বাচ্চাটার কি কি রোগ হতে পারে অথবা আছে। বাচ্চার ঘুম দেখে আমি কিভাবে বুঝবো যে এই বাচ্চাটার কি কি রোগ হতে পারে। বাচ্চা কোলে চড়ে, তার কোলে চড়ার ভিন্নতার উপরে কিভাবে আমি বুঝবো যে এই বাচ্চাটার কি কি রোগ হতে পারে, কি কি রোগ আছে। তো আমি যদি বাচ্চার কান্না শুনি, যেমন এখনই মনিরা আমাকে একটা রোগের কথা বললো, আমি মনিরা মাকে জিজ্ঞাসা করলাম আপনার বংশে হাঁপানি কার আছে? বলো না আমার বংশে কেউ নেই। ভালো করে বলেন, অবশ্যই আছে। আপনার কেন? আমার নাই। তাহলে ওর বাবার? হ্যাঁ, ওর দাদির আছে। আমরা এইরকম, আমরা এমন এক পর্যায়ে যাচ্ছি যেটা মানুষ কল্পনা করতে পারবে না, যে হোমিও ডাক্তাররা কোথায় চলে যাবে। যেটা টেস্ট করে এমন অনেক রোগ আছে ধরা পড়ে না, কিন্তু একজন হোমিও ডাক্তার বলে দেয় যে এর ভিতরে এই রোগ আছে, অথচ সেই টেস্ট করতে পাঠাচ্ছে, টেস্টে ধরা পড়ে না। কিন্তু ওই রোগ হওয়ার যত সিমটম ওই রোগের মধ্যে দেখা দেয়। তাহলে কি আমরা বলবো রোগটা নেই? অবশ্যই আছে। যেমন আমরা জানি এটা সবাই, হার্টের সমস্যা অ্যাবাভ 60% যখন আসে তখন এটা টেস্টে ধরা পড়ে, বিলো 60% কোনো টেস্টে ধরা পড়ে না। হার্ট এমন একটা আমাদের অর্গান। তো আমরা যে কেস টেকিং করবো, এই কেস টেকিংটা নিখুঁত করার জন্য আমাদেরকে এটা সবসময় আপডেট করতে হবে, এর কোনো শেষ নেই। যেমন আমি যদি দোকানদারকে গিয়ে বলি ভাই একটা ভালো কাপড় দেখান, তো দোকানদার আমাকে ভাই ভালোর তো শেষ নেই, কোন ভালো চান আপনি? 5,000 টাকার ভালো না 50,000 টাকার ভালো? যেই টাকার আপনি ভালো চান আমি সেই টাকার জিনিস দেখাবো। বাট আপনি যদি ভালো বলেন, ভালো আমার দোকানে ভালো, সেই ভালো। আপনি চান 1 লাখ টাকার, আমার কাছে হয়তো নেই, তখন আপনাকে আমি একটা দোকান দেখিয়ে দেবো। এই জন্য কেস টেকিং এর শেষ বলে কোনো কথা নেই, ভালো বলে কোনো কথা নেই, তবে এটার আপডেট আছে, প্রতিনিয়ত এটা চেঞ্জ হয়। তাহলে আমরা কেস টেকিং এর প্রধানতম 3টা পার্ট সম্পর্কে জানি। কেস টেকিং এর প্রধান পার্ট হলো 3টা। কিছু মনে করবেন না, আপনি পিছনে হয়ে যাচ্ছে আপনার। এখানে বসুন না, এখানে বসলেই হবে। কেস টেকিং এর মূলত 3টা পার্ট, এ বি সি। এ বি সি, এই জন্য আমাদের এই কেস টেকিং এর নাম হলো এবিসি। ABC কেস টেকিং অফ রিয়াল হোমিওপ্যাথিক থেরাপিউটিক সিস্টেম। প্রকৃত হোমিওপ্যাথিক চিকিৎসা পদ্ধতির কেস টেকিং এবিসি। এবিসি, এ একটা পার্ট, বি একটা পার্ট, সি একটা পার্ট। এ পার্টের 3টা অংশ, এ পার্টের 3টা অংশ, বি একটা পার্ট, সি একটা পার্ট। এককভাবে এ পার্টের যে 3টা অংশ, এগুলোতে বেশিক্ষণ থাকবো না, কারণ এগুলো আগে আলোচনা হয়েছে। এ পার্টের যে 3টা অংশ, প্রথম অংশ হচ্ছে প্রেজেন্ট কমপ্লেইন। প্রেজেন্ট কমপ্লেইন্ট, এখানে রোগীর বর্তমান কষ্টকর উপসর্গগুলো আমরা জেনে নিব এবং লিখে নিব। একজন ডাক্তার, একজন ফিজিশিয়ান যত দক্ষতার সাথে সে বর্তমান কষ্টকর উপসর্গগুলো লিখতে পারবে, তার সফলতা তত বেশি। আমি এখনই কথা বলছিলাম একজনের সাথে, সে আমাকে 2টা থেকে 3টা মাত্র কমপ্লেইন বলেছে, 2টা থেকে 3টা, আর তার কোনো কমপ্লেইন নেই। কি মনে আছে মনিরা? 2টা থেকে 3টা, অথচ আমি লিখেছি প্রায় 20-25টা।
ওর কমপ্লেন, ও প্রেজেন্ট কমপ্লেন 2টা কি 3টা বলে শেষ, আর নেই। আমি বললাম 2000 টাকা দিয়ে তুমি ডাক্তার দেখাবো এই কমপ্লেনের জন্য, আর কি কি আছে বলো। দেখা গেলো এরপর অনেক কমপ্লেন বের হচ্ছে, আরো আছে কমপ্লেন। আমি ওকে বলেছি তুমি এরপরে বাসায় লিখে নিবা, তোমার খাতায় আমাকে দেখাবা, আমি লিখে নেব। তো একজন ডাক্তারের সিক্স সেন্স, বিচক্ষণতা, দক্ষতার উপরে এবং ধৈর্যের উপরে নির্ভর করবে যে সে রোগীটাকে কি পরিমাণ তথ্য বের করতে সহযোগিতা নেবে। ওই রোগীটার যে মানে তথ্য ওই রোগী তো বলবো না, কিন্তু বলবে না, এইটার জন্য তার কাছ থেকে সহযোগিতা লাগবে, আমি তাকে উৎসাহিত করব। আমার কাজ হলো আগুন, চুলার ভিতরে আগুন আছে, দাউ দাউ করে জ্বলছে না হয়তোবা, কিংবা আমি দেখতে পাচ্ছি না, কাজ হলো আগুনটাকে একটু নেড়ে দেওয়া অথবা একটু ফু দেয়া, আগুনটা দাউ দাউ করে জ্বলে উঠবে। তো আগুন যেভাবে দাউ দাউ করে জ্বলে ওঠে এইভাবে রুগীকে একটু নাড়া দেয়া। আচ্ছা কোনো সমস্যা নেই, বলুন তো আপনার ঘুমের কি সমস্যা, ঘুম কয় ঘন্টা ঘুমান? এই ঘুমের মতো না, আমার ঘুমের কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, ঘুমের সমস্যা নেই, তাহলে পায়খানার কথা বলুন। এক পর্যায়ে এসে সে বলবে যে হ্যাঁ আমার এই সমস্যা আছে, সে তো ভুলে যায়। একজন রুগী সেই কথাগুলোই বলে যেগুলো তার সবচেয়ে কষ্টকর। আমার দাঁত ব্যথায় প্রচুর কষ্ট, আমি ডাক্তারকে গিয়ে দাঁত ব্যথার কথা বলবো। আর সাথী আজকে 10 বছর থেকে দাঁত ব্যথায় ভোগে, তার দাঁত ব্যথার কষ্টটা সহ্য করার মতো একটা শক্তি শরীরে তৈরি হয়ে আসছে, সে এসে পেট ব্যথার কথা ডাক্তারকে বলবে তার পেট ব্যথা আছে, অথচ আমার চাইতে দাঁত ব্যথার সাথীর বেশি, কিন্তু সে দাঁত ব্যথার কথাটা বলবে না, কারণ সে ওইটার উপরে হ্যাবিচুয়েটেড হয়ে গেছে, অভ্যস্ত হয়ে গেছে। ওই ব্যথাটা সহ্য করতে করতে তার মেন্টালিটি মেনে নিয়েছে। মানুষের মধ্যে এরকম কিছু মানে অটো ইমিউন সিস্টেম আছে যা মানুষ অ্যাবজর্ব করতে পারে, ওর এটা হয়ে গেছে, ও আর ওইটা বলে পেট ব্যথা করতে পেট ব্যথা করতে, অথচ আমার দাঁতের চেয়ে ওর দাঁতের সমস্যা বেশি, আর আমি এসে দাঁতের কথাই বলছি। এই কারণে আমার কাজ হবে রুগীটাকে খোঁচায় 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 জেনে নেয়া যে তার কি কি সমস্যা আছে, আরো বলুন আরো বলুন আরো বলুন, তাকে সময় দেয়া। আমাদের সমস্যা যেখানে ডাক্তারবাবুদের, আমরা রুগীদেরকে সময় দিতে চাই না। আমরা মনে করি আমার 10টা রুগী আছে, একে যদি 1 ঘন্টা দিই বাকিগুলোকে কখন সময় দেবো, হোক 10টাকে আমি 5 মিনিট করে দেবো, 5 10 50 মিনিট, আমার 10 মিনিট রিল্যাক্স। আর এই কারণে আমাদের কাছে আজকে রুগী সুস্থ হয় না। রুগী আমি 1টা বা 2টা দেখবো, এনাফ। সারাদিনে 1টা 2টা রুগী দেখবো, কিন্তু এর পারফরমেন্স আসতে হবে আমার কাছে অন্তত, আল্লাহ যদি সাহায্য করে আমাকে, 90 থেকে 95%। গত মঙ্গলবারে স্যার এক জায়গায় রুগী দেখতে নিয়ে গেছে, যে এর বাড়ির পাশে, মেডিকেল ফেরত। আমরা গিয়েছি, দেখেছি, অনেক সময় নিয়েছি, এই যে ওকে নিয়ে গেছিলাম সাথে, অনেক সময় ওষুধ দিয়ে। আমি বলেছি রুগী কথা বলে না, রেসপন্স করে না, আমি বলেছি কালকে আপনার রুগী রেসপন্স করবে, কিন্তু দুর্ভাগ্য গতদিন ওনাদেরকে ডাকলাম, পরের দিন ওনারা এসে মেডিসিন নিয়ে যেতে পারেনি, কালকে গিয়ে মেডিসিন এনেছে, নিয়ে এসে খাইয়ে দিয়েছে দুপুরে, আর সন্ধ্যায় খাইয়েছে। রাত্রে ফোন করে বলছে স্যার আম্মা এখন আল্লাহ আল্লাহ বলতেছে। যে রুগী কথা বলে না দীর্ঘদিন থেকে, মেডিকেল থেকে ফেরত যান, যা ইচ্ছা খাইয়ে দিন, আল্লাহ আল্লাহ বলতেছে। তোমাদের যে মেডিকেলে যে বাদশাহ স্যার আছেন, ওনার 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 বড় বোন। সো আমাকে কেস ট্রিং করতে হবে নিখুঁত ভাবে, তার যতগুলো কমপ্লেন আছে সব জেনে নিতে হবে। এটা আরো বলা দরকার আছে, পেশেন্ট কমপ্লেন আরো খোলামেলা বলবো। এরপরে হচ্ছে এই যে প্রেজেন্ট কমপ্লেনে আমাকে বললো হেডেক, আজকেই বললো মনিরা হেডেক, একটা লিখলাম প্রেজেন্ট কমপ্লেন। এখন হিস্ট্রি অফ প্রেজেন্ট কমপ্লেন, হিস্টোরি অফ প্রেজেন্ট কমপ্লেন, এখানে আমি কি লিখবো? অধিকাংশ ডাক্তারবাবুরা এই পুরো এ পার্টের, এর যে 3টা পার্ট আছে 3টাকে একটা করে ফেলেন, যার কারণে মেডিসিন সিলেক্ট করা যায় না। প্রেজেন্ট কমপ্লেন হেডেক, তার এখন বর্তমানে এই কষ্টটা কতদিন পর্যন্ত আমি নেব? সর্বোচ্চ বর্তমানে আছে 7 দিন পর্যন্ত, আজকে থেকে শুরু করে 7 দিন। এই 7 দিনের কমপ্লেন এখানে চলে আসলো, এটা 7 বছরও হতে পারে, কিন্তু আজকে আছে। বর্তমান যেই কষ্টটা তার উপস্থিত সেটা থাকতে হবে। এখন আমি এটা প্রেজেন্ট কমপ্লেন হেডেক নিলাম, নেয়ার পরে আমার সেকেন্ড পার্ট হচ্ছে হিস্টোরি অফ প্রেজেন্ট কমপ্লেন। আমি তাকে জিজ্ঞাসা করব এই মাথা ব্যথা আপনার কতদিন থেকে, এই হেডেক আপনার কতদিন থেকে? কেউ বলবে 5 বছর থেকে, কেউ বলবে আমার ছোটকাল থেকে, তখন আমি লিখবো চাইল্ডহুড, একদম ছেলেকাল থেকে, বাচ্চাবেলা থেকে, চাইল্ডহুড। এইটা হচ্ছে হিস্টোরি অফ প্রেজেন্ট কমপ্লেন। সজীব স্যারের সোফার রুমে
আমার প্রেসক্রিপশনে একটা পাতা খোলা আছে, ওখানে কেস্টিং করছি, ওটা নিয়ে আয় তো, স্যারের পারমিশন নিয়ে ভিতরে যাস। তো এই যে আমার হিস্টোরি অফ প্রেজেন্ট কমপ্লেন, এটা আমি যদি এখানে লেখার সময় লিখি 5 বছর থেকে মাথা ব্যথা, তাহলে কিন্তু এটা ভুল হলো। আমি যদি লিখি ছোট কাল থেকে মাথা ব্যথা, তাহলে ভুল হলো। হ্যাঁ, আমি এখানে লিখতে পারি, মাথা ব্যথাকে বাড়াতে পারি কি, মাথা ব্যথা সিভিয়ার, প্রচন্ড মাথা ব্যথা, মাথা ব্যথা র্যান্ডম, সবসময় তার আছে। মাথা ব্যথা থেকে তা এখানে মাথা ব্যথা থেকে আমি লিখে দিলাম যে মাথা ব্যথা মাঝে মাঝে হচ্ছে, নাও অ্যান্ড দেন মাঝে মাঝে হচ্ছে। এখন এই মাথা ব্যথার একটা গেল প্রেজেন্ট কমপ্লেন, একটা চলে গেল হিস্টোরি অফ প্রেজেন্ট কমপ্লেন। এই মাথা ব্যথার ইতিহাসটা আমি নিলাম। এই দুইটা সম্পর্কে কারো কোনো কনফিউশন আছে? একটা প্রেজেন্ট কমপ্লেন, আজকে এই মানুষটা যা যা কষ্ট ভোগ করছে, গতকাল কষ্ট ভোগ করেছিল, গতকাল প্রচন্ড মাথা ব্যথা ছিল 7 দিন থেকে, কিন্তু আজকে এই মুহূর্তে নেই। অনেকে আছে ডাক্তারের কাছে আসলে সুস্থ হয়ে যায়, কিন্তু ওইটা প্রেজেন্ট কমপ্লেনের মধ্যে আসবে 7 দিন। এখন এই প্রেজেন্ট কমপ্লেনের পরে হিস্টোরি অফ প্রেজেন্ট কমপ্লেন, এই দুইটার মধ্যে কি কনফিউশন আছে কারো? প্রেজেন্ট মানে বর্তমান কষ্টকর উপসর্গগুলোর ইতিহাস আর বর্তমান কষ্টকর উপসর্গ, এই দুটোকে অবশ্যই আলাদা লিখতে হবে। দুটো একসাথে লেখা যাবে না যে 5 বছর থেকে মাথা ব্যথা, বাবা বলেছে জন্মের পর থেকে সবসময় আমার মাথা ব্যথা হয়, এটা প্রেজেন্ট কমপ্লেন নয়। প্রেজেন্ট কমপ্লেন কি? মাথা ব্যথা। ইতিহাস কি? বাবা বলেছে জন্মের পর থেকে, ছোটবেলা থেকেই আমার মাথা ব্যথা। এইটা হচ্ছে হিস্ট্রি অফ প্রেজেন্ট কমপ্লেন। হ্যাঁ, এর পরের অংশ হচ্ছে আমাদের, আমি এগুলো মুছে ফেলি, থ্যাংক ইউ। এর পরে যে অংশ সেটা হচ্ছে পাস্ট কমপ্লেন। আমরা সংক্ষেপে পিসি লিখি। এই যে প্রেজেন্ট কমপ্লেনে মাত্র দুটো অংশ ছিল, দুটো পার্ট ছিল, 1 2 দুটা কথা ছিল প্রেজেন্ট কমপ্লেনে। কিন্তু কথা বলতে 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 দেখা গেছে উনিও ডাক্তার, কিন্তু কথা বলতে বলতে ওনার কতগুলো প্রেজেন্ট কমপ্লেন এসেছে। এখানে লেখা আছে প্রেজেন্ট কমপ্লেনে হেডেক, ওনার মাথা ব্যথা আছে, লেখা আছে এখানে প্রেজেন্ট কমপ্লেন হেডেক। আর এখানে এসে লিখেছি কোথায় গেল হেডেকটা? ও আচ্ছা, না এখানে তো ওই যে শর্ট করছি, হিস্ট্রি অফ প্রেজেন্ট কমপ্লেন, তারপর ওর কাছে শুনে নিয়ে লিখেছি আমি ফ্রম চাইল্ডহুড, এবং এক সাইডে ব্যথা করে, সিভিয়ার পেইন হয়, মারাত্মক ব্যথা হয়। তো আমাকে এইভাবে করে লিখে নিতে হবে, প্রত্যেকটা পার্ট আলাদা করে। আমি এই পার্টটা লিখেছি, লিখার পরে এখানে কিছুটা জায়গা রেখেছি, যেহেতু আমার কাগজটা ছোট, চেম্বারে আসলে দেখবা আমার খাতা অনেক বড়, আমি এতটুকু জায়গা লিখে দিই, ফাঁকা রেখে দিই প্রত্যেকটা পার্ট লিখার পরে, যেন আরো এর পরে এসে আমাকে বললে আমি লিখতে পারি। এরপর আসছে পাস্ট কমপ্লেন, হ্যাঁ অবশ্যই, থ্যাংক ইউ। পাস্ট কমপ্লেন, আমাকে এসে বলল আমার মাথা ব্যথা, এখন পেট ব্যথা, তারপরে আমার কোমর ব্যথা, দ্যাটস ওকে। কিন্তু এমন অনেক রোগ ছিল তার মধ্যে, যেহেতু তার বয়স 28 বছর, এমন অনেক রোগ ছিল যেটা এখন নেই, যেই কথাগুলো প্রেজেন্ট কমপ্লেনে আসেনি। তাহলে এখন আমাকে তাকে প্রশ্ন করতে হবে, আচ্ছা বলুন, আপনি যতগুলো কষ্টকর উপসর্গের কথা বললেন, এই যে মাথা ব্যথা, পেট ব্যথা, অ্যালার্জি, অ্যাসিডিটি, এগুলো তো এখন আছেই, কিন্তু এখন নেই। অথচ জন্মের পর থেকে, ছোটবেলা থেকে, প্রাইমারি স্কুলে, হাই স্কুলে আপনি কিছু কিছু রোগ ভোগ করেছেন, সেই রোগগুলোর নাম বলুন। কি কি রোগে ভুগেছেন? মনে তো নেই, আমার ছোটবেলার কথা মনে নেই। তো যতটুকু আপনার মনে থাকবে ততটুকু বলুন। এখন ওনার মনকে আমাকে এমন পর্যায়ে নিয়ে যেতে হবে যেন সেই কথাগুলো ওনার মনে থাকে। কোন কথাগুলো? সেই ছোটবেলার কথাগুলো আমি ওনাকে মনে করিয়ে দিতে পারি। ছোটবেলায় আপনি কি কি করতেন, এখন যেমন আমি মনিরাকে জিজ্ঞেস করি, এই তুমি কোন স্কুলে পড়েছো? গ্রামের স্কুলে। গ্রামের স্কুলের নাম বলো। আমি কোন গ্রামের স্কুলের নাম চিনি?
তাও বলছে নাম, আচ্ছা নাম হাই স্কুলের নাম বলো, বলছে তোমার একটা বান্ধবীর নাম বলো, হাসতে তোমার জরুরিনা নামে একটা বান্ধবী ছিল না, স্যার এই শুরু হইলো। এখন ওর পিছনের কথা মনে পড়া শুরু হচ্ছে। হ্যাঁ স্যার, আমার তো ছোটবেলায় একবার এরকম কফ হয়েছিল, আমি 2-2.5 মাস কাশে ভুগেছিলাম। ওর মাও পাশে বলতেছে হ্যাঁ একবার কাশ হয়েছিল, এতক্ষণ কিন্তু মনে পড়ছে না। তাহলে আমার কাজ হচ্ছে আমার প্রয়োজনীয় সকল তথ্য রুগীর কাছ থেকে বের করে নেওয়া। রুগী যেমন সুস্থ হওয়ার জন্য আমার কাছে এসেছে, এটা রুগীর চাহিদা, আমার চাহিদা হচ্ছে ওই রুগীটাকে সুস্থ করা। আমাকে যদি ওই রুগীটা 2000 টাকা দিয়ে চলে যায় আর সুস্থ না হয়, সে আমার জন্য দোয়া তো করবেই না, উল্টোটা করবে। তাহলে আমার কাজ তার কাছ থেকে দোয়া নেয়া। সেদিন আমার চেম্বারে একটা রুগী আসছে, ওই যে এর রুগী দেখছি, রুগী সব করছি, কেস্টিং এ ফি নেইনি, কারণ রিকেস্টিং যেহেতু। ওষুধ দিয়েছি, ওরা আমাকে বললো কত টাকা দিব, বললাম দেন আপনাদের যা মন চায়। ওনারা দিল। আমি ওই রুগীকে দেখিয়ে ওই রুগীর সামনে আমার 10 টাকা বের করে আমি আমার সৎকার একটা আলাদা জায়গা আছে, ওখানে রেখে দিলাম। বললাম যে দেখো তোমার জন্য সৎকার করলাম। তার মানে কি, আমার ঔষধ, আমার বিদ্যা, এগুলো জিরো, আমার আল্লাহ হচ্ছে হিরো। তা আমি আল্লাহর জন্য 10 টাকা সৎকার করলাম, আল্লাহ ওকে সুস্থ করে দিবে। তাহলে আমি ঔষধও দিলাম, দোয়াও করলাম, সৎকারও করলাম, উপরওয়ালার সাহায্য চাইলাম, ও সুস্থ হইল। করলো সুস্থ উপরওয়ালা, না হইলো আমার পকেট ভারী হইলো আমার। তা আমি কোনটা করব? অবশ্যই আমি এমন কিছু করব যাতে আমার পকেটটা ভারী হয়। এই জন্য সবটা মাথায় রাখতে হবে। ঔষধের উপরে ভরসা করা যাবে না। কালকে আমার সাথে সিরাজগঞ্জের এক লোক কথা বলছে, আমি 30,000 টাকা নেব, বলছে তাহলে সুস্থতার গ্যারান্টি দেন। আমি বলছি কোনো গ্যারান্টি নেই। আমি বললাম উনি ডাক্তার আবার। আমি বলছি আপনি একজন ডাক্তার মানুষ, এই কথা বলেন? আপনি আপনার বাচ্চাকে নিয়ে আসেন, আমি দেখে দেবো, ওষুধপত্র দেবো, চিকিৎসা দেবো, 30,000 টাকা দেবো, সুস্থতা আল্লাহ পাক, তবে আমি আশা করি সে সুস্থ হবে, কিন্তু আপনাকে আমি গ্যারান্টি দিব না কখনো। তো পাস্ট হিস্ট্রিতে আমি ওই রুগীটাকে খোটায় খোটায় জিজ্ঞাসা করে নেব যে জি 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 অবশ্যই অবশ্যই সেই সময় আপনার কি কি সমস্যা ছিল। জি ও আচ্ছা 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 আচ্ছা, সেই সময় আপনার কি কি কষ্ট ছিল। এখন তার কাছ থেকে আমি জেনে নেব। বলল যে আমার ছোটবেলায় এক সময় জন্ডিস হয়েছিল, টাইফয়েড হয়েছিল, তবে টাইফয়েড হয়েছিল 2-1 দিন ছিল, বেশি দিন ছিল না, ডাক্তার ওষুধ দিয়েছে, খেয়েছি, ভালো হয়ে গেছে, আর কখনো হয়নি। এটা এক ধরনের পাস্ট হিস্টোরি। আরেক ধরনের পাস্ট হিস্টোরি কি, টাইফয়েড হয়েছিল, ওষুধ খেয়েছি, ভালো হয়েছে, 6 মাস পরে আবার হয়েছে, আবার খেয়েছি, আবার হয়েছে, আবার হয়েছে, আবার খেয়েছি, আবার ভালো হয়েছে, আবার হয়েছে, আবার খেয়েছি। তার মানে কি, এই টাইফয়েড সেই টাইফয়েড নয়, ঔষধ খাচ্ছি, সুস্থ হচ্ছি, আবার ফিরে আসতেছে। এটা কোথায় যাবে বলো? বারবার ফিরে আসছে, রোগটা ভালো হচ্ছে না, ঘ্যাসরা রোগ, ঔষধ খাইতেইছে, ভালো হচ্ছেই না। এটা দুটা মেডিসিনকে ইয়ে করে, একটা হচ্ছে হাইড্রোফোবিনাম, একটা হচ্ছে সরিনাম। হাইড্রোফোবিনাম কখন হবে, সরিনাম কখন হবে? আসলে তো টাইফয়েডটা হচ্ছে টিডিএস, মূল রোগ টিডিএস, টাইফয়েড কিন্তু টিডিএস। আমরা এলোপ্যাথিতে বা স্বাভাবিক নামে যত রোগের নাম জানি, সমস্ত রোগগুলোই টিডিএস। মাথা ব্যথা, কান ব্যথা, চোখ ব্যথা, নাকে পলিপস, টনসিল, জিহ্বা মোটা হয়েছে, পেটে অ্যাসিডিটি, হাড়ের ব্যথা, পাইলস, পা ব্যথা, হাড় ক্ষয়, ক্যান্সার, ডায়াবেটিস, সবগুলোই টিডিএস। কিন্তু এই টিডিএসটা কখনো সরিনামে চলে আসে, কখনো হাইড্রোফোবিনামে চলে আসে। কখন আমরা একে হাইড্রোফোবিনাম ধরবো? হাইড্রোফোবিনাম জীবনে ওকে শান্তি দিবে না, কোনো শান্তি নেই। এই রোগ তাকে সারা জীবন কষ্ট দিচ্ছে, হাইড্রোফোবিনাম। ঔষধ খেলে কিছুটা ভালো হলে হয়, না হলে নাই, অথবা ভালোই হয় না, হাইড্রোফোবিনাম। সরিনাম কি, ঔষধ খায়, ভালো থাকে বেশ কিছুদিন, আবার হয়, খুব কষ্ট দেয় না, সরিনাম। ঠিক আছে, এখন আমাদের ডায়াবেটিস আছে, 30 বছর থেকে ডায়াবেটিসের ওষুধ খায়, 30 বছর থেকে ডায়াবেটিসের ওষুধ খায়, ডায়াবেটিস ভালো হয় না। এই 30 বছর তাকে যে চিকিৎসা দেওয়া হয়েছে, এইটা ডায়াবেটিসের চিকিৎসা নয়, এইটাকে আবার পিআরএসে ফেলা যাবে না। আমার বুদ্ধিটা সচেতন রাখতে হবে। এই 30 বছর ওষুধ খেয়ে সে পিটিএস হয়ে গেছে। এক টিডিএস কত দিকে দৌড়াচ্ছে?
এই টিডিএস পিটিএস এ যাচ্ছে, এই টিডিএস সোডিয়ামে যাচ্ছে, এই টিডিএস হাইড্রোফোবিনামে আসতেছে। এর পার্থক্যগুলো কি আমি বুঝাইতে পারছি না আবার বলবো? আচ্ছা, একজন লোক দীর্ঘদিন ধরে অপচিকিৎসায় ভুগছে, যে কোনো একটা টিডিএস রোগে অপচিকিৎসায় ভুগছে, সেটা হলো পিটিএস। তার মধ্যে ঔষধজনিত ট্রমা সৃষ্টি হয়েছে। দেখছিস নাকে মারলে আর ঘুম ধরে না, ডাক্তাররা এই রোগ এই চিকিৎসাও জানে, শিখে নে। একজন লোক দীর্ঘদিন ধরে টিডিএস এ ভুগছে, ঔষধ খেলে বেশ কিছুদিন ভালো থাকে, আবার দেখা দেয়, আবার ওষুধ খায়, আবার বেশ কিছুদিন ভালো থাকে, আবার দেখা দেয়, আবার বেশ কিছুদিন ভালো থাকে, সরিনাম। একজন লোক কোন তীব্র রোগে ভুগছে, ঔষধ খেলে কিছুটা ভালো থাকে, বেশি ভালো থাকে না, দীর্ঘদিন ধরে চলছে, হাইড্রোফোবিনাম। এইবার স্যার আমাদের যশোরের পরীক্ষায় এই ম্যাজিকটাই দেখাইছে। ফার্স্ট সাইকেলে হাইড্রোফোবিনাম হবে, আমাদের 193 জনের মধ্যে 160-70 জনে লিখছে পিটিএস, অথচ এই মেয়েটাই ঠিক করে আসছে, ও পিআরএস লিখছে। ভালো মেয়ে। তো আমাকে পাস্ট কমপ্লেইন গুলো মনোযোগ দিয়ে জেনে নিতে হবে, তার অতীতকালে কি কি সমস্যায় সে ভুগেছে, সেই জন্মের পরের দিন থেকে, সেই জন্মের পরের দিন থেকে, সেই জন্মের পরের দিন থেকে, সেই জন্মের পরের দিনের কথা যখন আমরা মনিরার জানতে গেলাম, মনিরার মা বলল আমার এই বাচ্চা তো বহু ট্রিটমেন্ট করার পরে 4 বছর পরে পেটে এসেছে, কাঁদেই নেই, সরি কাঁদেনি, ওর বাচ্চার কথা বলছে। তো এই যে আমি বলছি যে আমাকে পাস্ট হিস্টোরি কালেকশন করতে হবে অত্যন্ত বিচক্ষণতার সাথে। ডাক্তার বাবু বিচক্ষণ না হলে রোগীর চিকিৎসা সে করতে পারবে না। রোগীর চিকিৎসা করার জন্য ডাক্তার বাবুর ব্যবহার সুন্দর হতে হবে, একদম নরমাল ব্যবহার। রোগীর চিকিৎসা করার জন্য ডাক্তার বাবুকে রোগীর জন্য আন্তরিক হতে হবে। ডাক্তার বাবুর প্রচন্ড রাগ, ডাক্তারও তো মানুষ, প্রচন্ড রাগ, খুব রাগী রোগী, রাগী লোক, ছেলে মেয়েকে তো মারে শেষ করে দেয়। তো সে তার ট্রিটমেন্ট করবে, কিন্তু যতদিন সে সুস্থ না হয়েছে তাকে তার চেম্বারে অভিনয় করতে হবে। রোগী বিরক্ত করবে, সে ঠান্ডা মাথায় সহ্য করে যাবে। আমাদের হোমিওপ্যাথিক চেম্বারে দেখা যায় বাচ্চারা বেশি আসে, রুমে এসে ওই ইয়ার মধ্যে চেম্বারে প্রসাব করে দেয়, পায়খানা করে দেয়, করবেই, এইটাই বরকত, এটাই আমাদের বরকত, এটাই লক্ষ্মী। এই জন্য এই বরকতকে কাজে লাগাতে হবে। আমার চেম্বার জীবনের প্রথম দিকে আমার মানসিক চেতনা এটা ছিল, চিন্তা ভাবনা যে মানুষ আমার চেম্বারে আসবে, চেম্বারকে ধুলায় ধূসরিত করে যাবে পায়ের ধুলা দিয়ে, আর আমি ঝাড়ু দিয়ে পরিষ্কার করবো। আমার জীবনে এটা আমি কাকে যেন বলেছিলাম একদিন, সবিকে মনে না, একে বলছি যে মানুষের পায়ের ধুলা আমি পরিষ্কার করব। এই পায়ের ধুলা পরিষ্কার করে আমারও প্রচুর রাগ, কিন্তু রোগীর সাথে আমি রাগ করি না। তো রোগীর সাথে যত ভালো ব্যবহার করব, রোগী আমাকে তত সুন্দর তথ্য দিবে। আর আমি যদি রাগ হয়ে যাই, কি আগের কথা মনে নেই, মানে কি বলেন না, আমার তো সব মনে আছে, রোগীর যেই কটা মনে হয় সেটা ভুলে যাবে। এই জন্য রোগীর সাথে আন্তরিক হতে হবে, আমার ভাষাটা সুন্দর হতে হবে। তাহলে একজন ডাক্তারের এই বৈশিষ্ট্যগুলো থাকতে হবে, সুন্দর ব্যবহার থাকতে হবে, ধৈর্যশীল থাকতে হবে, রোগীর সাথে একেবারে আন্তরিক হয়ে কথা বলতে হবে। না হলে আপনাকে পুরুষ ডাক্তারের কাছে মহিলা রোগী এসে তার গোপন কথাগুলো বলবে না, মহিলা ডাক্তারের কাছে পুরুষ রোগীটা এসে তার গোপন কথাগুলো বলবে না। যদি আমি ডাক্তারবাবু পুরুষ ডাক্তার মহিলাদের মেইলি গোপন সমস্যাগুলো জেনে নিতে পারি, বুঝতে হবে যে হ্যাঁ আমি আন্তরিক হচ্ছি রোগীদের সাথে। আর মেয়ে ডাক্তার যদি পুরুষ রোগীদের ভিতরগত সমস্যাগুলো জেনে নিতে পারে, তাহলে মেয়ে ডাক্তার বুঝতে পারে যে হ্যাঁ আমি ডাক্তার রোগীর প্রতি আন্তরিক হচ্ছি। আমার আন্তরিকতার উপর নির্ভর করবে সবকিছু। এই জন্য পাস্ট কমপ্লেইন আমি যা যা জেনে নেব সব লিখে নেব পাস্ট কমপ্লেইনের জায়গায়, ওইখানে জেনে নেব। আপনি প্রায় বলবে না তো প্রাইমারি স্কুলের কথা তাকে মনে করিয়ে দিব, হাই স্কুলের কথা মনে করিয়ে দিব, দিয়ে এগুলো লিখে নিব। এগুলো কিন্তু আমি পাস্ট কমপ্লেইন অর্থাৎ অতীতের রোগের কথা বলতেছি, অতীতের মানসিক লক্ষণের কথা বলছি না। মানসিক লক্ষণগুলো আমরা সব ফিলোসফিতে নেব। এখানেও কিন্তু ব্যাপার আছে, আমাদের অনেকেই করেন কি ওই মানসিক লক্ষণগুলো পাস্ট কমপ্লেইনে ঢুকাইয়া দেয়, ছোটবেলায় খুব বেড়াতো না। মানসিক লক্ষণ, চারিত্রিক বৈশিষ্ট্য, মানসিক দর্শন, ওই লোকটার যে দর্শন, চাওয়া পাওয়া, ভালো লাগা খারাপ লাগা, অভ্যাস, এই জিনিসগুলো সব ফিলোসফি অফ আর্লি লাইফে যাবে।
আর পাস্ট কমপ্লেনে আসবে শুধু নেম অফ দ্য ডিজিজ, তার রোগগুলো কি 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 কষ্ট সে ভোগ করেছে, সিমটম, লক্ষণ, ওইটা আসবে পাস্ট হিস্টোরিতে, পাস্ট কমপ্লেন বা পাস্ট হিস্টোরি। ক্লিয়ার? এই তিনটা কিন্তু জটিল বিষয়, পরের দুটো অনেক ইজি। ফ্যামিলি হিস্টোরি ইজি, ফিলোসফি অফ লাইফ কোশ্চেনগুলোর আনসার বের করা টাফ, কিন্তু বিষয়টা একেবারেই আলাদা, ওটা করে নিতে হয়। এই তিনটাতে প্যাচ লেগে যায়, প্রেজেন্ট কমপ্লেইন, হিস্ট্রি অফ প্রেজেন্ট কমপ্লেইন, পাস্ট কমপ্লেইন। এই তিনটা কি ক্লিয়ার হয়েছে না? আমি আবার বলবো, শুধু টাচ দিয়ে যাই। প্রেজেন্ট কমপ্লেইন কি? প্রেজেন্ট কমপ্লেইন হচ্ছে বর্তমানের কষ্টকর সমস্ত উপসর্গগুলো জেনে নেয়া, এটা হচ্ছে প্রেজেন্ট কমপ্লেইন। হিস্ট্রি অফ প্রেজেন্ট কমপ্লেইন বর্তমান কষ্টকর উপসর্গগুলো, আর পাস্ট হিস্ট্রি হচ্ছে যেগুলো গত হয়ে গেছে। এমন হতে পারে ছোটবেলায় তার ঠান্ডা লাগার প্রবণতা ছিল, এখনো আছে, তাহলে এটা প্রেজেন্ট কমপ্লেইনও হবে, পাস্ট কমপ্লেইনও হবে। হ্যাঁ, হিস্ট্রি অফ প্রেজেন্ট কমপ্লেইনও হবে। একটাই তিন জায়গায় হতে পারে যে স্যার ছোটবেলা থেকেই আমার মাথা ব্যথা করে, আগেও করতো, এখনো মাথা ব্যথা, তা কি হবে? এটা এখনো আছে প্রেজেন্ট কমপ্লেইন, ছোটবেলা থেকেই হতো পাস্ট কমপ্লেইন, মাঝে মাঝেই করে হিস্ট্রি অফ প্রেজেন্ট কমপ্লেইন। তিনটাতেই চলে যাবে, কোনো সমস্যা নেই, যেতেই পারে, পারে না? আচ্ছা, তাহলে প্রেজেন্ট কমপ্লেইন হয়ে গেল, পাস্ট কমপ্লেইন হয়ে গেল, হিস্টোরি অফ প্রেজেন্ট কমপ্লেইন হয়ে গেল। এই ব্যাপারে কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে জিজ্ঞাসা করতে পারো, কারণ প্রশ্ন হচ্ছে শেখার মাধ্যম। যে প্রশ্ন করে না সে শিখতে পারে না। যদি অডিয়েন্স প্রশ্ন না করে তাহলে আমাকে বুঝতে হবে এই অডিয়েন্স কিচ্ছু শুনেনি, কিচ্ছু বোঝেনি, কিচ্ছু জানে না, আমাদের শিউলির মতো কি যেন করতেছে। জি, আরো বেশি হতে পারে, একদম জন্ম থেকেও হতে পারে, কিন্তু আজকের কথাটা আমাকে জানতেই হবে তার কি কি কষ্ট আছে। 7 দিন আগেও এমন একটা কষ্ট, 3 দিন আগে তার প্রচন্ড মাথা ব্যথা ছিল, সে ভেবেছে ডাক্তার সাহেবকে মাথা ব্যথার জন্য যাবো আমি, কিন্তু টাকা পয়সা ম্যানেজ করে ডাক্তারের কাছে যাওয়ার আগে তার মাথা ব্যথাটা কমে গেছে, ভালো হয়ে গেছে। এটাও প্রেজেন্ট কমপ্লেনের মধ্যে আসতে পারে। আজকে যখন আমার কাছে এসেছে তখন মাথা ব্যথা নেই, দিস ইজ অলসো প্রেজেন্ট কমপ্লেন। আর কিছু? তাহলে আমরা চলে যাব এখন ফ্যামিলি হিস্টোরি। ফ্যামিলি হিস্টোরিতে আমরা কাদের তথ্য নিব? কালি নেই না, লিখছে না, সেদিন না কালি ভর্তি করলো বাবা? বাবা রে, জাযাকাল্লাহ। এটা রোগী, আমি তো রোগী তো এখন, ও সরি, এখানে লিখি ফ্যামিলি হিস্টোরি। আমরা এখন ফ্যামিলি হিস্টোরিতে যাচ্ছি। রোগীর হিস্টোরি নিয়ে নিলাম, প্রেজেন্ট কমপ্লেইন, পাস্ট কমপ্লেইন, হিস্টোরি পাস্ট কমপ্লেইন, রোগীর কমপ্লেইন চলে আসলো। এখন প্রেজেন্ট কমপ্লেইন আমরা কি কি করব? এই হিস্টোরি অফ ফ্যামিলি, মানে ফ্যামিলি হিস্টোরি দুটা পার্ট, একটা হচ্ছে ফাদার মাদার, ম্যাটার্নাল সাইড, প্যাটার্নাল সাইড। এই ফাদারের মধ্যে আবার আসবে আমাদের আঙ্কেল, আন্ট, এখান থেকে আসবে গ্র্যান্ডফাদার, গ্র্যান্ডফাদার থেকে গ্র্যান্ডফাদার, গ্র্যান্ডমাদার, এখানে হবে গ্রেট গ্রেট গ্র্যান্ডফাদার, গ্র্যান্ডমাদার, গ্রেট গ্রেট গ্র্যান্ডফাদার, গ্র্যান্ডমাদার। আবার এখানে আসবে আঙ্কেল, আন্ট, এটা ম্যাটার্নাল সাইড। আন্ট, AUNT, আন্ট না, AUNT, আন্ট। এখানে আবার গ্র্যান্ডফাদার, গ্র্যান্ডমাদার, হ্যাঁ এগুলোই, এটা ম্যাটার্নাল সাইড। এটা হচ্ছে গ্রেট গ্রেট গ্র্যান্ডফাদার, গ্র্যান্ডমাদার।
আমাকে এইখানকার তথ্যগুলো জেনে নিতে হবে। এটা হচ্ছে ফ্যামিলি হিস্ট্রি। কি জানবো? কি তথ্য? মানসিক, দর্শনগত, শুধু এখানে টিডিএস বলতে যা বুঝি সেটা জেনে নেব। রোগের নাম বাই নেমে এনারা কে কোন রোগে ভুগেছেন এখান থেকে জেনে নেব। বাইটিং হিস্টোরি, দংশনের কোন ইতিহাস আছে কিনা এই পুরো প্রজন্মে, এখান থেকে জেনে নেব সিফিলিটিক টেন্ডেন্সি, স্বার্থপরতা, হিংসা, ঠগানো। দেখা গেছে এই দাদা, এই যে মা, বিশেষ করে মায়ের ক্ষেত্রে এটা প্রযোজ্য হয়, আচ্ছা এখানে হইতে পারে, দাদা তার সম্পত্তিগুলো এই বাচ্চাকে দেয় নাই, এই বাবাকে দেয় নাই, অন্যান্য বাপ চাচাদের, চাচা ফুফুদের মধ্যে ভাগ করে দিয়েছে। বুঝতে হবে দাদা ছিল সিফিলিটিক, স্বার্থপর, সে অন্যান্য ভাই ছেলে মেয়েকে দিয়েছে, এই ছেলেকে দেয়নি। তার মানে এখানেও সিফিলিটিক আছে, এখানেও সিফিলিটিক আছে, এখানেও সিফিলিটিক আছে। কারণ এই রক্তে সিফিলিটিক না থাকলে এই কাজটা করতো না। এই রক্ত থেকে এটা আসছে, এইটা থেকে এইটা, এটা থেকে এইটা। আমি প্রায় কিন্তু বলি, আমার একটা কয়েকদিন আগে আমার চেম্বারে ঢুকে, ওই যে তোমার ইয়ে আসো না, ওকে জিজ্ঞেস করলাম না কি নাম যেন ওর, মুরসালিন, ওর একটা ছাত্র মুরসালিন আমার কাছে এসেছে ওষুধ নিতে। কি কি সব বললো, আমি ওকে প্রশ্ন করলাম তোমার বাবাকে কি তার দাদা দাদিরা সম্পত্তি ঠিক মতো দিছে? কারণ আমার দাদা দাদির সম্পত্তি ছিল না। ওর মাকে হ্যাঁ ঠকাইছে তো, মা ছিল সাথে, ওর মাকে ঠকেছে ওর ভাই বোনরা, ওর বাবাকে ঠকেছে ওর চাচা চাচিরা। আর ওর রোগ দেখে আমি জমির হিসাব বের করছি যে জমি দিছে কিনা, ওর রোগ দেখে ওর বাপ চাচা জমি দিছে কিনা সেই হিসাব বের করছি, এবং ওটা পারফেক্ট চলে আসছে। তো আমাকে জানতে হবে যেটা টিডিএস মানে রোগের নাম বাই নেমে, সর্দি, কাশ, জ্বর, হাঁপানি, যক্ষা, ক্যান্সার, নিউমোনিয়া, টাইফয়েড যা যা ছিল এই অংশে আমাকে সব জানতে হবে। বাইটিং হিস্টরি ছিল কিনা, কামড়াইছে অথবা আঁচড় দিছে, অথবা কোনোভাবে, আসলে এই বাইটিং হিস্টরি চাইতে এখানে পিআরএস কথাটা লিখে ভালো হয়। পিআরএস এর ইতিহাস খুঁজে দেখার চেষ্টা করতে হবে আমাকে, যে পোস্ট র্যাবিস সিনড্রোম আছে কিনা। পোস্ট র্যাবিস সিনড্রোম শুধু কামড়ালেই হয় তা না, বলে কি আমার দাদা প্রচুর বিড়াল ভালোবাসতেন, বাড়িতে বিড়াল পালতেন, আমার বাড়িতে প্রচুর বিড়াল ছিল দাদার বাড়িতে। বুঝতে হবে এখানে পিআরএস আছে। আমার বাবা মানে এই রুগীর বাবা না, এই গ্রেট গ্র্যান্ডফাদার, এনারা খরগোশ পালতেন। বুঝতে হবে র্যাবিস ভাইরাসের এখানে জেনেটিক ম্যাটেরিয়াল থাকার সম্ভাবনা আছে। তো টিডিএস জানতে হবে, পিআরএস আর সিফিলিটিক টেন্ডেন্সি, এই তিনটা জিনিস এই ফ্যামিলি ইতিহাস থেকে জেনে নিতে হবে আমাকে। ঠিক আছে? তাহলে ফ্যামিলি হিস্ট্রি থেকে আমি কি কি জানবো, এগুলো কার কাছ থেকে জানবো? এই এখন দেখা গেল রুগীটা বিবাহিত, যদি রুগী বিবাহিত হয়, ম্যারিড পারসন, তাহলে তার চিলড্রেন সম্পর্কে জানবো, আর তার হাজবেন্ড সম্পর্কে জানতে চাবো। বিশেষ করে চিলড্রেনের রোগগুলো খুব জরুরি। হাজবেন্ড অথবা ওয়াইফ, রোগীটা তো পুরুষ, মহিলাও হতে পারে, পুরুষও হতে পারে। তো হাজবেন্ড এবং ওয়াইফ সম্পর্কে জানবো, স্পেশালি জানবো তার বাচ্চাদের সম্পর্কে। কারণ মা বাবার অনেক রোগ মা বাবার শরীরে প্রকাশ পায় না, সন্তানদের শরীরে প্রকাশ পায়। ওই সন্তানদেরকে ভিত্তি করে আমরা মা বাবার রোগ নির্ধারণ করি। বাচ্চা জন্ম নিছে, নেয়ার পরে প্রচুর কান্না, থামে না থামে না থামে না, সেই কান্না 3 মাস চলেছে। পিআরএস, সরিনাম খালি সরিনাম পাইছে, কান্না থামে না। তাহলে এই বাচ্চার পিআরএস, বাচ্চা কি এমনি হাওয়া থেকে পাইছে? বাচ্চা তো জন্মই হলো কেবল, কামড়াইলে আবার কি? তার মানে পেয়েছে মা বাবার কাছ থেকে। এই পেশেন্টটার পিআরএস থাকার সম্ভাবনা আছে। বাচ্চা জন্ম নিয়ে কাঁদেইনি, পিআরএস এখান থেকে পেয়েছে। এই জন্য সন্তানকে জানতে হবে। বাচ্চা জন্মের টিবি, বাচ্চার বয়স 20 বছর, বাচ্চা টিবি হয়েছে, বাচ্চাকে এমনি পেয়েছে, এখান থেকে পেয়েছে, সেই ক্রোমোজোমের মাধ্যমে, ডিএনএ এর মাধ্যমে। এই জন্য আমাকে এই পুরো ইতিহাসটা জেনে নিতে হবে। এইটা ভালো করে নাও, একদম জুম করে নাও, বোঝো না তুমি, মাঝে মাঝে সবকিছু নিতে হয়। তাহলে আমাকে এটা নিতে হবে। এটা নেয়ার জন্য আরেকটা সূত্র আছে। এটা একটা যেমন সূত্র দিলাম, আরেকটা সূত্র আছে, সেটা হচ্ছে
ব্লাড রিলেশন, যেখানে ব্লাডের রিলেশন নেই সেই রোগ আমার মধ্যে কখনো আসবে না। রক্তের সম্পর্ক যার সাথে নেই তার রোগ আমার মধ্যে আসবে না। যেমন আমার চাচির সাথে আমার রক্তের সম্পর্ক নেই, চাচির রোগ আমার মধ্যে আসার সম্ভাবনা 0%, সরি 0% বললে কম হবে, আসার সম্ভাবনা 5%। কারণ হয়তো চাচি ছোটবেলা আমাকে কোলে নিচে আদর করছে, এমন হতে পারে মা মারা গেছে, চাচির বুকে দুধ খাওয়াইছে, আসতে পারে। কিন্তু যাদের সাথে রক্তের সম্পর্ক আছে তাদেরটাই আমাকে নিতে হবে। যাদের সাথে ব্লাড রিলেটেড এদের প্রত্যেকের তথ্য আমাকে নিতে হবে। সহজ কথা, কাদের সাথে আমি যখন এখানে নেই আঙ্কেল, বাবার দিক থেকে যখন আসি তখন চাচা আর ফুপু, চাচির দরকার নেই, ফুপার দরকার নেই। মায়ের দিক থেকে আসলে মামা খালা, তখন মামি দরকার নেই, খালু দরকার নেই। ঠিক আছে? তার মানে ব্লাড রিলেশন যাদের সাথে আছে, যারা আমার সাথে ব্লাড রিলেটেড, শুধু তাদের তথ্যগুলো আমার দরকার। তাহলে কি আমার সন্তান আমার সাথে ব্লাড রিলেটেড নয়? তাহলে তথ্য লাগবে। হাজবেন্ড কেন লাগবে? এ তো ব্লাড রিলেটেড নয়। হ্যাঁ, এখানে আমার বাচ্চাদের জন্য এর লাগবে, আমারও লাগবে। কারণ ইন ল, আইনগতভাবে যে সম্পর্কগুলো গড়ে ওঠে এদের মধ্যেও কিছু ট্রানজেকশন হয়, স্পেশালি স্বামী স্ত্রী। স্বামীর অনেক রোগ স্ত্রীর মধ্যে চলে যায়, স্ত্রীর অনেক রোগ স্বামীর মধ্যে চলে যায়। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা বিবাহ করো, বিবাহের মধ্যে বরকত আছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা কথাগুলো মোটামুটি এরকম কম বেশি আল্লাহ মাফ করুক, যে তোমরা বিবাহ করো, বিবাহের মধ্যে শেফা আছে। আমার এক রুগী, অদ্ভুত লক্ষণ, আমি বইয়ে পড়েছি, অনেক রোগ বইয়ে পড়েছি, কিন্তু কল্পনা করতে পারিনি যে এই রোগগুলো মানুষের হয়। এই চিকিৎসা পেশায় এসে দেখেছি যে হ্যাঁ আসলে হয়। আমার একটা মেয়ে রুগী, আমার স্টুডেন্ট, এক পর্যায়ে এসে সে আমাকে বলল তার বাসায় সমস্যা, বিয়ে শাদী হচ্ছে না, দেরি হয়ে যাচ্ছে। আমাকে এসে বলল যে স্যার, প্রায় ওষুধ খায় সে আমার কাছে, ডিসমেনোরিয়া, মাসিকের সমস্যা, প্রচন্ড ব্যথা, এটার জন্য সে আমার কাছে ওষুধ খায়। কিন্তু ওই ওষুধ দিয়েই ভালো হয়ে যায়, আবার পরের মাসে আসে, প্রতি মাসে তাকে ওষুধ খেতে হয় আমার কাছে এসে। আমি একটু আশ্চর্য, কি ব্যাপার, প্রতি মাসেই ওষুধ খেতে হয়? অনেক কথা জিজ্ঞাসা করি, অনেক তথ্য আবিষ্কার করি, কিন্তু একটা মারাত্মক তথ্য সে আমাকে বলে নেই কখনো। তারপরে একদিন আমাকে বলতেছে যে স্যার একটা কথা বলি। বলো। এই একটা কথা বলি আর বলো, এর মধ্যে রুগী গেছে আরো কয়েকটা। ও বেচারি আর বললো না, বসে আছে। আমি ওষুধ দিলাম, যাচ্ছে না। স্যার আপনার সাথে একটু কথা আছে। ঠিক আছে বসো। আমার পর্দা সিস্টেম আছে চেম্বারে, ভিতর দিকে বসতে বললাম, বসলো। আমি রুগী দেখতে 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 এশা পার হয়ে গেল। এশা নামাজ পড়তে গেলাম, ও বসেই থাকলো। এশার পরে আমাকে যখন একেবারে ফাঁকা হয়ে গেল, বলতেছে স্যার আমার একটা সমস্যা হয়, যখনই আমার মেনস্ট্রুয়েশন শুরু হয় তখন পুরুষদের প্রতি আমার প্রচণ্ড রকমের আগ্রহ বেড়ে যায়, এবং যে কোনো পুরুষের শরীরের সাথে ধাক্কা লাগাইতে, তাদের হাত ধরতে, এমনকি আমার বাবারও খুব মন চায় এবং ধরি। তো কেন যেন জানি না, বেঁচে আসি এখনো, অন্য কোনো পুরুষকে ধরলে তো অনেক সমস্যা হতে পারতো। আমি এই ছোটতেই করি কি, আশেপাশে বাচ্চাদেরকে নিয়ে এসে তখন ওই সময়টা খেলাধুলা করি। মানে পুরুষ ছাড়া ওই সময় সে থাকতে পারে না, প্রচন্ড রকমের তার একটা সমস্যা দেখা দেয়। এখন এই কথাটা তার কাছ থেকে বের করে না নেওয়া পর্যন্ত হবে না। আমি ওকে, ও আমাকে বললো এই কথাগুলো, আমি বের করতে পারিনি, ওই বললো, আমি সব শুনলাম। শুনে বললো ঠিক আছে, ওষুধ দিলাম, ভালো হয়ে গেল। আমি ওকে ভালো বললাম আবার আসবা, তোমার এইটার জন্য তোমাকে 6 মাস ওষুধ খেতে হবে। এই যেহেতু মানে অনেক কথাই বলতে পারছিলাম না, ওর কাছ থেকে সময় নিয়ে প্রায় 1-1.5 মাস পরে ওকে বললাম, দেখো তোমার এই রোগটা অবশ্যই ভালো হবে, শর্ত একটা, তুমি বিবাহ করো, ভালো হয়ে যাবে। মেয়েটা বিবাহ করেছে, একটা বাচ্চা আছে। বিবাহের পরে কোনোদিন আমার কাছে ডিসমেনোরিয়ার জন্য ওষুধ নিতে আসেনি, কোনোদিন না। আমি বিবাহের পরে ওকে রিং করলাম, কি ব্যাপার তোমার পেইন টেন হয় না? না স্যার এখন একটু হয়, কিন্তু সহ্য করতে পারি। আর অন্য সমস্যা? স্যার কয়েক মাস হচ্ছিল, আমি তো লোক তো আছেই, আমার সমস্যা নেই। বাচ্চা হওয়ার পরে আবার জিজ্ঞাসা করছি, বলে না স্যার এখন ওগুলো কিচ্ছু নেই। তো যেই কথাটা বলতেছিলাম যে বিবাহের দ্বারা অনেক রোগের ট্রানজেকশন হয়। আমার কিছু রোগ আমার বউয়ের কাছে যায়, বউকে হয়তো এফেক্ট করে না,
আমিও সুস্থ হয়ে যাই। বউয়ের কিছু রোগ আমার কাছে চলে আসে, আমাকে হয়তো এফেক্ট করে না, কিন্তু বউ সুস্থ হয়ে যায়। আর কিছু রোগ এমন আছে বউ সামলাইতে পারবে না, স্বামীরটা বউয়ের কাছে চলে যায়, আর বউ অসুস্থ হয়ে পড়ে। কালকে একটা মেয়ে আসছিল চেম্বারে, 2টা বাচ্চা নিয়ে, বাচ্চারা কাঁদতেছিল, আমি অনেকগুলো বড়ি খাইয়ে দিলাম, দেখেছো? ওই মেয়েটার এই অবস্থা। ওই মেয়েটা ছোটবেলা থেকে আমি আমার ছাত্রী, একদম ছোট থেকে, কোনো দিন দেখিনি মেয়েটার অ্যাজমা। বিয়ে দেওয়ার 3 মাস পরে মেয়েটাকে মেডিকেলে ভর্তি করাইতে হয়েছে এবং অক্সিজেন দিয়ে রাখা লাগছে 7-8 দিন। স্বামীর কাছ থেকে সব পেয়ে গেছে। তার স্বামী হচ্ছে সিভিলিটিক, মানে সো মাচ প্রিডমিনেন্ট রোগী, সরিক এবং সিভিলিটিক আছে তার স্বামী। ওখান থেকে সিভিলিটিক রোগ পায়, ওর অ্যাজমা দেখা দিচ্ছে, শ্বাসকষ্ট, সে কঠিন অবস্থা। সংসারে একসময় ওরা স্বামী পক্ষ দোষ দিচ্ছিল মেয়ের সমস্যা, সংসারই হয় না এমন অবস্থা। এখন আলহামদুলিল্লাহ আল্লাহ পাক টিকাই দিচ্ছে। তো স্বামী স্ত্রীর ট্রানজেকশন হয়, এই জন্য স্ত্রীর ক্ষেত্রে স্বামীরটা, স্বামীর রোগী যদি পুরুষ হয় তাহলে স্ত্রীর তথ্য আমাদেরকে কিছু নিতে হয়। ঠিক আছে ইনশাআল্লাহ? এইটা হলো ফ্যামিলি হিস্টোরি। এই সম্পর্কে আর কিছু বলতে হবে? হ্যাঁ, ফ্যামিলি হিস্টোরি থেকে স্যার হলো পিআরএস আর সিভিলিটি আর হলো সরিনো টিডিএস। ফ্যামিলি হিস্টোরি থেকে আমরা টিডিএস, পিআরএস, সিভিলিটিক অথবা যে কোনো পিটিএস, এখান থেকে পিটিএস আমরা পাবো। হ্যাঁ, পিটিএস পাবো। কেন পাবো? এই যে দাদা, এই দাদা, হ্যাঁ, এই যে পিটিএস, টিডিএস, পিআরএস, সিভিলিটিক, এগুলো সব এখান থেকে আসবে। তো এখান থেকে শরীরও আসবে, কোনো সমস্যা নেই, কিন্তু মূলত আমরা এই 3টা জিনিস জেনে নেওয়ার চেষ্টা করবো এখান থেকে। যেমন এই যে বলছি, এইটা একটা রোগী, ঠিক আছে, এই পেশেন্টের যে নানা ছিল, এটা লেখা দেখা যায়, এই পেশেন্টের নানা ছিল অনেক ধনী মানুষ, হারা গাছের লোক, তামাক আবা হইতো এবং উনি হুক্কা খাইতেন, হুক্কা, টোবাকো, তামাক, সিগারেট খাইতেন, গুল খাইতেন। তো তো এখানে আঘাত পেয়ে গেছে, এই ক্রোমোজোমটা এখানে আঘাত পেয়ে গেছে, এই আঘাত এখানে আসছে, এখান থেকে এখানে আসছে, এখান থেকে রুগীতে আসছে, তাহলে এটা পিটিএস। নেশা জনিত যে কোনো সমস্যা হচ্ছে পিটিএস। ফ্যামিলিতে নেশা ছিল, ওই পেশেন্টটা পিটিএস, মানে পিটিএসই ফার্স্ট মেডিসিন তা না, যে কোনো পর্যায়ে সে পিটিএস পাবে। ফ্যামিলিতে নেশা, বাবার নেশা, মায়ের নেশা, গুলের নেশা, চায়ের নেশা, জর্দার নেশা, তামাকের নেশা, পান খাওয়ার নেশা, চুন খাওয়ার নেশা, পোড়ামাটি খাওয়ার নেশা, সমস্ত নেশাই রোগীর মধ্যে পিটিএস তৈরি করছে। তাহলে আমাকে এটা জেনে নিতে হবে। এই হলো আমাদের ফ্যামিলি হিস্টোরি। ক্লিয়ার? বুঝে ফেলবো? এটা নিয়েছো ভালো করে? আরেকবার নয়, যেখানে পিটিএস লিখেছি, আল্লাহর দান, গাধা পালোয়ান, আল্লাহ মেহেরবান, গাধা পালোয়ান। স্যারের আব্বাকে ওষুধ দিয়েছে, কি অবস্থা, হাঁটি বেড়ায়। আমার তো কিছু না, আমার কিছু না, কিন্তু শুনো, এই জন্য আমি বলি আল্লাহ মেহেরবান, সাথী পালোয়ান। বুঝে ফেলবো? এই তোমার হয়েছে? বুঝে ফেলবো? তাহলে ফ্যামিলি হিস্ট্রি, এটা কি গালি রে? এটা পার্মানেন্ট মার্কার। ই আল্লাহ লেখাই আছে, বোর্ডটা তো নষ্ট হয়ে গেল। এই যে এই মোনা তুনা, ওই যে আরএস আছে না, আরএস দিয়ে আরএস বেশি করে কাপড়ের মধ্যে ভিজে মুছে দিও, আর তো লেখা যাবে না। এরপরে ফ্যামিলি হিস্টোরি, সরি, ফিলোসফি অফ আর্লি লাইফ। ফিলোসফি অফ আর্লি লাইফ বড় জটিল, কঠিন, গুরুত্বপূর্ণ একটা অংশ। বড় জটিল, কঠিন, গুরুত্বপূর্ণ একটা অংশ হচ্ছে ফিলোসফি অফ আর্লি লাইফ। এটা তো লেখা খুব জরুরি ছিল। বাবা দেখতে একটু কাপড়ের মধ্যে আরএস নিয়ে আসা যায় নাকি? ফিলোসফি অফ আর্লি লাইফ আমরা কি কি জানতে চাইবো? এখানে আমাদের রোগের নামের দরকার নেই, তার ভালো লাগা, তার খারাপ লাগা,
তার চালচলন, তার আচার আচরণ, তার ওঠা বসা, তার দৌড়ঝাঁপ, তার খেলাধুলা, এরপরে পেশাব পায়খানা, তারপরে জন্মের সময় কেঁদেছে কিনা, জন্মের সময় পায়খানা কেমন ছিল, জন্মের পরে পায়খানা কেমন ছিল, মায়ের পেটে থাকতে কি কি সমস্যা ছিল, এগুলো আমাকে জানতে হবে। ফিলোসফি অফ আর্লি লাইফ, এইটার সময় হইল 24 বছর। ফিলোসফি অফ আর্লি লাইফ এইটার ডিউরেশন হলো মিনিমাম 24 বছর। 24 বছর, জন্মের আগে 12 বছর, জন্মের পরে 12 বছর, আর পেটে হইলো 1 বছর, তাহলে 25 বছর হইল। পেটে আসার আগের 12 বছর, পেট থেকে বের হওয়ার পরের 12 বছর, আর পেটের 1 বছর, মোট 25 বছর। এই 25 বছরের ইতিহাস বের করতে হবে ফিলোসফি অফ আর্লি লাইফে। 12 বছর, পেট থেকে বের হওয়ার পরে 12 বছর, আর পেটের ভিতরে ছিল 1 বছর, মোট 25 বছর। এই 25 বছরের ইতিহাস আমাকে খুঁজে বের করতে হবে। দিস ইজ সো টাফ। এই জন্য আমাদের স্যার বলেন, শ্যামল কুমার স্যার বলেন যে ডাক্তার বাবুরা আগে তোমাদের নিজেদের কেস টেকিং করো, ঔষধ খাও, সুস্থ হও, 6 সেন্সকে জাগ্রত করো, এরপরে চিকিৎসা শুরু করো অন্যের, আগে নিজের চিকিৎসা। ট্রিট দ্য ডক্টর ফার্স্ট, ট্রিট দ্য ডক্টর ফার্স্ট। ডাক্তারের চিকিৎসা সবার আগে। ওইটা নিয়ে আসা লাগবে, এখানে শুকিয়ে যাবে তোর কাপড়ের গুলো সব। এটা মাথায় রাখতে হবে। আগে আমাদের চিকিৎসা, আগে আমাদের চিকিৎসা, শিউলি, আগে আমাদের চিকিৎসা, তারপরে পরিবারের চিকিৎসা, তারপরে রোগীর চিকিৎসা। আগে নিজেদের চিকিৎসা, তারপরে পরিবারের পরিজনের চিকিৎসা, তারপরে যেমন আমার মা তো আমাকে ডাক্তারই মনে করে না, আমাকে ডাক্তারই মনে করে না, ওষুধ দিলে তুই আমার বড় ডাক্তারের কাছে নিয়ে যা। আমি বলি মা আমার 2000 টাকা ভিজিট, তোর 1 লাখ টাকা ভিজিট হোক, তুই আমার বড় ডাক্তারের কাছে নিয়ে না। বিশ্বাস পায়। আমি তো মায়ের কাছে সেই ওটুক বাচ্চা, আমার মা জানেই না যে আমি বড় হয়েছি, দাড়ি পাকিয়ে গেছে, ওটা জানেই না আমার মা। আমার মা কাছে আমি ওই ছোট বাচ্চাটাই। সো হ্যাঁ, দেখি দে দ্রুত দে। কোথায়? আচ্ছা ঠিক আছে, বাদ দাও, এটা সময় নষ্ট করবো না, আমাদের সময় কম। পরে তুমি মুছে পরিষ্কার করে দিয়ে পরে, হ্যাঁ আমি বের যাওয়ার পরে। তাহলে আমাদেরকে ফিলোসফি অফ আর্লি লাইফে 25 বছরের ইতিহাস নিতে হবে। কত বছর? আবু বকর 25 বছরের ইতিহাস। 12 বছর হলো জন্মের মানে মায়ের গর্ভ ধারণের আগের 12 বছর। 1 বছর হলো মায়ের গর্ভে কম বেশি, আর 12 বছর হলো গর্ভের পর, গর্ভ থেকে বাচ্চা হওয়ার পর, গর্ভস্রাবের পর। ঠিক আছে? এই আগের 12 বছর কি মায়ের আগের 12 বছর, আগের 12 বছর জানতে হবে। এইটার সাথে ইনক্লুড করতে হবে ফ্যামিলি হিস্টোরিও। ফ্যামিলি হিস্ট্রিতে 12 বছরের ইতিহাস পাওয়া যাবে। যেমন আমাকে জানতে হবে এই বাচ্চাটা আপনার পেটে যেদিন এসেছিল তার আগে আপনার কি কি সমস্যা ছিল। বাচ্চা জন্মের আগে কুকুর কামড়াইছে, সাপ কামড়াইছে, তাহলে ওইটার জেনেটিক ম্যাটেরিয়াল চলে গেছে বাচ্চার কাছে। এই জন্য হ্যাঁ কোনো আঘাত পাইছে। বাচ্চাটা জন্মের আগে বাচ্চাটা জন্মের আগে বাবার চাকরি চলে গেছিল, সাসপেন্ড ছিল, জানতে হবে মানসিক আঘাত। সো এই জন্য আমাকে জানতে হবে যে এই বাচ্চাটা মায়ের পেটে আসার আগে বাবা মার কি কি ছিল, আর ফ্যামিলি হিস্ট্রিতে পেয়ে যাবো দাদা দাদির কি কি সমস্যা ছিল। এই এখন একজন লোকের বিয়ে হয়েছে, বিয়ে হওয়ার পরে বাচ্চা নাই বাচ্চা নাই বাচ্চা নাই বাচ্চা নাই, একে চিকিৎসা করতে 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 10 বছর পরে বাচ্চা হয়েছে। এই 10 বছরে সে কত কষ্টে ছিল। পুরুষটাকে তার বাবা মা এই বইয়ের অভাব রে, বাংলাদেশে বেডিসের অভাব, যা তুই আরো 2টা বিয়ে কর, কয় টাকা লাগে এটা সার আমি পয়সা দিম। এখন স্বামী বউকে ভালোবাসে, বউকে তো ছাড়তে পারে না, এখন ডুকরে ডুকরে কান্দে মনে মনে। বউ চিন্তা করে হাইরে মুখ সারবার কয়,
আমাকে যদি ছেড়েই দেয় কি হবে? বউও কান্দে। এই কান্নাকাটি, কত মনে যন্ত্রণা, কত আঘাত। বউ সুন্দর করে তরকারি রান্না করে শ্বশুর দিছে সামনে, চটকে দেখ অপয়া, তোর হাতে যদি মুই খাবারে নেই, তো সইল হয় না? বউটার কি অবস্থা? ফেলে দিছে, পাশে স্বামী ছিল, সে দেখছে, সে ওখানে কাঁদতেছে, হায় রে বউটা আমার এত ভালো, বউটাকে এই করলো। তাহলে এটা কত বড় একটা মানসিক আঘাত। যার হয়নি সে কোনো দিন এটা বুঝবে না। এই জন্য আমাকে জেনে নিতে হবে বিয়ের আগে কি হয়েছিল। এখন একজনের বিয়ে হয়েছে, 3 মাস পরে বাচ্চা হয়েছে, বাচ্চা পেটে চলে আসছে, তাহলে কি ওই স্বামী স্ত্রীর শ্বশুরবাড়িতে কোনো কষ্ট পাইছে? অবশ্যই কষ্ট পায় নাই। কিন্তু বিয়ে হওয়ার 3 মাস পরে বাচ্চা পেটে আসছে, দ্যাটস ওকে। কিন্তু ওই ছেলেটার বিয়ের জন্য এত মেয়ে দেখে, কোনো পরিবার আর রাজি হয় না ওই ছেলের সাথে মেয়ে বিয়ে দিতে। এখন ছেলের বয়স হয়েছে 35 বছর, ছেলে নিয়ত করে বিয়েই করবার নেই, তারপরে কষ্ট মষ্ট করে একটা পরিবার রাজি হয়েছে, বিয়ে দিয়ে দিছে। তাহলে বিয়ের আগে তার কত কষ্ট, ওই কষ্টটা তার কোথায় যায় লাগছে? জিনে, ক্রোমোজোমে ট্রমা তৈরি হয়েছে। ঠিক একটা মেয়ের ক্ষেত্রে তাই হইতে পারে। একটা ছেলে মাস্টার্স পাস করছে, কোনো চাকরি নাই, বাপ পেনশনের টাকা দিয়ে বেটাকে পড়াইছে, এখন তার চাকরি নাই, বাপেরও কোনো উপায় নাই। বাপ কয়, বাবা পেনশনের টাকা দিয়ে তোকে পড়ালেখা করাইলাম বাবা, এখন তো আমরাও খাইতে পারি না, তুইও খাইতে পারিস না। আর বেচারা মামা চাচাও নাই, চাকরি হয় না, তার ভিতরে কত কষ্ট। নাই কোনো কষ্ট, সমস্যা নাই। কিন্তু ইন্টারমিডিয়েটে থাকতে ওই ছেলেটা একটা মেয়ের সাথে বিয়ে করছিল, ওই মেয়েটা এমন ছেঁকা দিয়ে গায়েব হয়ে গেছে, এ আর ওকে ভুলতে পারছে না। কত বড় কষ্ট আছে। এটা মেয়ের ক্ষেত্রে হইতে পারে। হ্যাঁ, একটা ছেলে মেয়ের বিয়ের দিন তারিখ সব ঠিক হয়ে গেছে, কিন্তু বিয়ে হয়নি কোনো কারণে। হয়নি, অনেক কারণ হইতে পারে, তো হয়নি। বিয়ে হয়েছে, সব হয়েছে, কোনো সমস্যা নাই। বিয়ের দিন কেন রোস্টের মধ্যে চিনি বেশি দিছে, লাগছে ডাঙ্গাডাঙ্গি 3 জন মরে গেছে। সংসার হচ্ছে ঠিকই, এই জন্য এই ইতিহাসগুলো ফিলোসফি অফ আর্লি লাইফ এখানে এসে ঢুকবে। আমাকে জানতে হবে এই বাচ্চাটা পেটে আসার 12 বছর আগ পর্যন্ত মা বাবার কি কি সমস্যা ছিল, শারীরিক, মানসিক, আর্থিক, সামাজিক, পারিবারিক। শারীরিক, মানসিক, আর্থিক, সামাজিক, পারিবারিক কি কি সমস্যা ছিল আমাকে সব জেনে নিতে হবে। অধিকাংশ লোক এই গোপন কথাগুলো বলতে চায় না। আমি একজনের চিকিৎসা করতেছি, প্রায় 1 মাস যাবত সে আমার কাছে চিকিৎসা করাচ্ছে, এখন স্টিল নাও। গত কয়েকদিন আগে আসছে, উনি আমাকে একটা কথা বলেই নেই, একটা কথা বলেই নেই। কি কথা? কথা হলো তার বিয়ে, তার বাচ্চা 2টা, ওই মহিলার 2টা বাচ্চা, কিন্তু স্বামীর সাথে প্রায় আজকে 1-1.5 বছর তারা এক ঘরে ঘুমায় না। 1-1.5 বছর এই মহিলা আমাকে বলেনি। তা আমি যখন ওনাদের কনজুগাল লাইফ সম্পর্কে জানার জন্য একদম ইন্টারনাল বিষয়গুলোতে চলে গেছি, তখন বলতেছে আমরা তো প্রায় আজকে 1.5 বছর এক রুমে শুই না। কেন? একটা বিষয় নিয়ে মনোমালিন্য হয়েছে, তারপর থেকে আর আমরা এক হইতে পারছি না। ও চাই, আমিও চাই, কিন্তু কেউ মুখ দিয়ে বলি না, আসি এক বাড়িতেই আসি। এরপরে সিবিসিএম দিছি, কালকে বলতেছে আমার কাশ অনেক কমে গেছে। তো আমাকে রোগীর কোথায় ঢুকতে হবে? সো ফিলোসফি অফ আর্লি লাইফে আবার আসি। ফিলোসফি অফ আর্লি লাইফে আমাকে এই 25 বছরের ইতিহাস জেনে নিতে হবে। তাহলে বাচ্চাটা পেটে আসার আগের যে 12 বছর, এটা সম্পর্কে কি আরো বলতে হবে? মানে আমি জাস্ট লাইনটা তুলে দিলাম, এরকম বহুত ঘটনাই থাকতে পারে। ওই বাবা মা একত্রিত হওয়ার আগে, বিয়ে হওয়ার আগে বাবার একটা মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট হয়েছিল, হতে পারে। মায়ের বাড়িতে আগুন লাগছিল, নানির বাড়ি, হতে পারে। তো মানে যাই হোক, যে কোনো একটা ট্রমা বা যে কোনো ধরনের একটা সিচুয়েশন থাকতে পারে, আমাকে এটা বের করে নিতে হবে। তাহলে আমি পরের মানে বাচ্চা পেটে আসার পূর্বের 12 বছর থেকে বেরোয় আসবো। সামাজিক না, কারণ আরো আছে, 7টা কি 11টা, 7টা কি 8টা কারণ। হ্যাঁ, আরেকটা হচ্ছে নেশা। হ্যাঁ, নেশা। হ্যাঁ, তারপর হচ্ছে
তারপরে কিন্তু ওটাকে আবার আলাদা করে আবার জটিল জটিল কোনো রোগ ভোগের ইতিহাস, এটা একটা ব্যাপার আছে। হ্যাঁ, দংশনগত ইতিহাস, এটা ওর মধ্যে ঢুকবে। আচ্ছা, এরপরে আমরা যাচ্ছি দ্বিতীয় অংশ, সেটা হলো মায়ের পেটে 1 বছরের ইতিহাস। আমাকে জেনে নিতে হবে এই বাচ্চাটা যেদিন মায়ের পেটে আসলো সেই দিন কি মা বাবা চাইছিল যে আমরা বাচ্চাটা নেই? আর্থিক, শারীরিক, মানসিক, আর্থিক, সামাজিক, হ্যাঁ পারিবারিক, এগুলো। আচ্ছা, এই বাচ্চাটা যেদিন মায়ের গর্ভে আসলো, মায়ের মাসিক হচ্ছে না, তখন মা কি সিদ্ধান্ত নিয়েছিল এই বাচ্চাটাকে রাখবে কি রাখবে না? মা তো চাইছে বাচ্চাটা হোক, খুব ভালো, কিন্তু স্বামী বলছে যে না আমি এখন বেকার, এখন বাচ্চা নেওয়া যাবে না। মাও নিতে চাচ্ছে, বাবাও নিতে চাচ্ছে, কিন্তু পরিবারের লোকজন যখন শুনছে শ্বশুর বাড়িতে, মানে ছেলের বাবা মা বলছে এখন বাচ্চা নেওয়ার দরকার নেই, তোমরা আগে নিজেদের জন্য ঘর বাড়ি করো। অথবা ওটা একটা সমস্যা, অথবা শ্বশুর বাড়ি থেকেও নিতে চাচ্ছে, বউও নিতে চাচ্ছে, স্বামীও নিতে চাচ্ছে, কিন্তু মেয়ে পক্ষের মা বাবা বলতেছে তোর বয়স কম, তোর শরীর ভালো না, এখন বাচ্চা নিস না, তোর বাচ্চার এই দেখাশোনা করবে কে? কোনো বিশেষ কারণে যদি বাচ্চা নেওয়ার মানসিকতা পরিবর্তন আসে, এইটা একটা আঘাত। এরপরে যদি ঔষধ খায় আরেকটা আঘাত, না খাইলেও কিন্তু আঘাত হয়ে গেছে, অলরেডি থিঙ্ক করলো একটা আঘাত হয়ে গেছে, ঔষধ খেলো আবার আঘাত হলো, ঔষধ খেয়েও বাচ্চাটা নষ্ট হলো না, বাচ্চাটা দুনিয়াতে আসলো। এই বাচ্চা পিটিএস তো পাবেই, কিন্তু বাচ্চাটা পিআরএস। পিটিএস পেয়ে আসলো কিন্তু বাচ্চাটা পিআরএস। হ্যাঁ, পেটে সে প্রচন্ড আঘাত পেল, ঠিক আছে। আচ্ছা, এই বাচ্চাটা পেটে থাকা অবস্থায় মার কোনো সমস্যাই হয়নি, তো কোনো সমস্যা নেই, সুন্দর বাচ্চা জন্ম গ্রহণ করছে, আলহামদুলিল্লাহ, ঝামেলা শেষ। এই বাচ্চাটা পেটে থাকতে মায়ের কোনো সমস্যাই হয় নাই, জন্মের দিন দেখা গেল বাচ্চার মায়ের ফুল নিচে, বাচ্চা উপরে। বাচ্চার ফুলই আগে আসছে, বাচ্চা আর বেরোয় না, ফুল বেরোয় গেছে, বাচ্চা বেরোয় না, এরপরে সিজার করা লাগছে। বাচ্চা হয়েছে কিন্তু ফুল হয় না, 3 দিন 4 দিন হয়ে গেছে, ফুল আর হয় না। আমাকে এগুলো জেনে নিতে হবে। আর কি, বাচ্চা পেটে আসার পর থেকে সেই যে মায়ের বমি শুরু হলো, যেদিন বাচ্চা বেরোলো সেদিন বমি শেষ হলো। বাচ্চা পেটে আসার পরে মায়ের পা ফুলে গেছে, সেদিন থেকে মাথা ব্যথা, অথবা 3 মাস খেতে পারেনি, 6 মাস স্যালাইন দিছে। এক একজনের একটা সমস্যা দেখা দিতে পারে, কারো পা ফুলে গেছে, হাঁটতে পারতো না। বাচ্চাটা যেদিন পেটে আসছে সেদিন থেকে প্রসাবে যন্ত্রণা, বাচ্চাটা যেদিন পেটে আসছে সেদিন থেকে কোমর ব্যথা, বাচ্চাটা যেদিন পেটে আসে সেদিন থেকেই কানে ভোব শব্দ। অর্থাৎ বাচ্চা পেটে আসার পরে যে কোনো ধরনের সমস্যা হয়েছে, এটা জেনে নিতে হবে আমাকে। এটা ফিলোসফির মধ্যে পড়বে, পিআরএস হবে, পিটিএস হবে। এরপরে বাচ্চা দুনিয়াতে চলে আসলো পরের 12 বছর। এই পরের 12 বছরে আমাকে জেনে নিতে হবে কয়টা বাজে, শেষ করতে হবে। বাচ্চা দুনিয়াতে চলে আসলো, এখন পরের 12 বছর, এই 0 ডে থেকে শুরু করে 12 বছর পর্যন্ত আমাকে জেনে নিতে হবে। জন্ম হয়ে কেঁদেছে কিনা, কাঁদলে কতটুকু কেঁদেছে, কখন বেশি কাঁদতো, কি করলে কান্না থামাতো, খেত কেমন, ঘুমাতো কেমন, বেড়াতো কেমন, কোলে যেত কেমন, পেশা পায়খানা কেমন করতো, ঠিক আছে, পানের বোঁটা ব্যবহার করতে হয়েছে কিনা, আশেপাশের লোক বলেছে কিনা যে বাচ্চাটা খুব ভালো, ওর কোনো সারা শব্দ আমরা পাই না। এরপরে বাচ্চা একটু একটু করে বড় হচ্ছে, কোনো রোগ দেখা দিয়েছে, সেটা ভালো হচ্ছে না, জন্মের পরে তাকে কয়েকটা ইঞ্জেকশন দেওয়া লাগছে, জন্মের পরে তাকে এনআইসিতে রাখা হয়েছে, জন্মের পরে তার জন্ডিস হয়েছে, জন্মের পর তার পক্স হয়েছে, জন্মের পর তার হাম হয়েছে, জন্মের পর মায়ের বুকে দুধ পাইতো না, এই জন্য রক্ত কমে গেছিল, রক্ত হওয়ার জন্য ডাক্তার ইঞ্জেকশন দিতে বলেছিল। যত সমস্যা আছে আমাকে এগুলো সব লিখতে হবে। এরপরে বাচ্চা আরেকটু বড় হলো, 2 মাস পর্যন্ত তার পায়খানার ইতিহাসটা খুব গুরুত্বপূর্ণভাবে তুলে নিতে হয়। বাচ্চার বয়স 2 মাস, এই সময়ের পায়খানার ইতিহাসটা অনেক গুরুত্বপূর্ণ। বাচ্চার বয়স 2 মাস পর্যন্ত পায়খানার ইতিহাসটা অনেক গুরুত্বপূর্ণ। প্রথম 7 দিনের পায়খানা তো হয় মায়ের পেটের মলের পায়খানা, তারপরে শুরু হয় তার নিজের পায়খানা। এই সময় যদি তার দেখা যায় যে লুজ মোশন, এই সময় দেখা যায় যে কনস্টিপেশন। বাচ্চারা সাধারণত
2 মাস 4 মাস 6 মাস পর্যন্ত দেখা যায় যতদিন মায়ের বুকের দুধ, শুধুমাত্র মায়ের বুকের দুধ খায়, এই দিনে 5-7 বার পায়খানা করবেই। কিন্তু দেখা গেছে খুব লক্ষ্মী বাচ্চা দিনে একবারের বেশি পায়খানা করেই না, এটা তো লক্ষ্মী না, এটা অসুস্থ। বাচ্চা জন্ম হয়ে কাঁদায় না, কত সুন্দর, মায়ের কোলে থাকে, খেতে দিলে খায়, না খেতে দিলে নেই, শুয়ে রাখলে শুয়ে থাকে, বসে রাখলে বসে থাকবে, ঠিক আছে। এরপর আমাকে যে আরেকটু বেশি বয়সের 5 মাস 6 মাস বয়স বাচ্চার সাথে কেউ কথা বললে ও কি করতো? হু হু হা হা, কথা বেশি বলতে চাইতো কিনা, নাকি শুধু মুচকি মুচকি হাসতো, নাকি ভ্যালভেলা চুপচাপ শুনতো। আর একটু বয়স বাড়ার সাথে সাথে যখন বাচ্চাটা চেনা শিখলো, এটা আমার মা, এটা আমার বাবা, মায়ের কাছে বেশি থাকতো না বাবার কাছে বেশি থাকতো না, প্রতিবেশীর কাছে বেশি থাকতো না, বাইরে যেতে পছন্দ করতো, খেলা আরেকটু বড় হয়ে গেল, 1 বছর 1.5 বছর বয়স, এখন সে খেলাধুলা কেমন পছন্দ করে, বাইরের খেলা পছন্দ করে না ঘরের খেলা পছন্দ করে। বাচ্চাটা জন্মের পরে দুর্বল ছিল না সবল ছিল, বাচ্চাটা এখন যে 1.5 বছর 2 বছর বয়স, এখন সে দুর্বল না সবল। অনেক বাচ্চা আছে দুর্বলতার কারণে 1-1.5-2 বছর বয়সে দৌড়াদৌড়ি বেশি করে না, বাড়িতে বসে বসা বসা খেলাগুলো খেলে, বুঝতে হবে দুর্বল, পিআরএস এর জেনেটিক ম্যাটেরিয়ালের মধ্যে আছে। এরপরে বাচ্চা আরেকটু বড় হলো, 1.5 বছর বয়স, কিন্তু মায়ের বুকে দুধ ছাড়েনি এখনো, বাচ্চা কোথায় চলে যায়, মা দুধ খাওয়াইতে পারে না, বুকে ব্যথা শুরু হয়ে যায়। এই বিষয়গুলো আমাকে খুঁটিনাটি জেনে নিতে হবে। এরপরে বাচ্চার বয়স 3 বছর হয়ে গেল, 4 বছর হয়ে গেল, ওর খাওয়ার অভ্যাস কি, দেওয়ার অভ্যাস কেমন, নেওয়ার অভ্যাস কেমন, কারো কাছে কিছু চায় কিনা, কাউকে কিছু দেয় কিনা। এরপর আরেকটু বড় হলো, সে মিথ্যা কথা বলে কিনা। এই তার মানসিক লক্ষণগুলো 12 বছর বয়স পর্যন্ত জেনে নিতে হবে। এই পুরাটা জেনে নেওয়ার নাম হলো ফিলোসফি অফ আর্লি লাইফ। 25 বছরের ইতিহাস, সবচাইতে বড়, সবচাইতে জটিল, সবচাইতে কঠিন ইতিহাস, এবং অনেক মেধা না খাটালে এই ইতিহাসটা আমরা কালেকশন করতে পারবো না। ঠিক আছে ইনশাআল্লাহ। তাহলে ফিলোসফি অফ আর্লি লাইফ শেষ করলাম, কারো প্রশ্ন থাকলে করতে পারো। স্যার একটা ফ্যামিলি হিস্টরিতে দেখা গেল সেখানে টিটিএস আছে, পিটিএস আছে, সিভিলিটিক আছে, সবই পাওয়া গেল। তাহলে ফার্স্ট সাইকেলটা আমরা কি দিয়ে শুরু করব? দ্যাটস গুড, অনেক ভালো কোশ্চেন। আসলে এখানেই আমরা ধরা খাই, ফার্স্ট সাইকেলটাই আমরা তৈরি করতে পারি না। ওই যে বললাম 193 জন পরীক্ষা দিছি, মাত্র কয়েকজনের ফার্স্ট সাইকেলটা কারেক্ট হয়েছে, মাত্র কয়েকজন, 20, 25, 30 জনের, সম্ভবত 45 জনকে 48 জনের কথা শুনছি আমি, ফার্স্ট সাইকেল কারেক্ট হয়েছে। ফার্স্ট সাইকেলটা আমি কি দিয়ে তৈরি করব? ফার্স্ট সাইকেলের ভ্যালুটা কি? ফার্স্ট সাইকেল হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সাইকেল। প্রথম যে মেডিসিনটা আমি ডাক্তারকে দেব, এটা সব রোগীকে দেব, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এটাই ডাক্তারের সুনাম, এটাই ডাক্তারের দুর্নাম, এতেই রোগী পরে আসবে কিনা নির্ধারণ হবে। আমি যদি ফার্স্ট সাইকেলে ফার্স্ট মেডিসিনটা ভালোভাবে দিতে না পারি, সেকেন্ড টাইম রোগী আর আমার কাছে আসবে না। ও 2000 টাকা ভিজিট নেয়, দেখছি টাউরে আস। এই জন্য আমাকে ফার্স্ট সাইকেলটা অত্যন্ত গুরুত্বের সাথে সিলেক্ট করতে হবে। ফার্স্ট সাইকেলের ক্ষেত্রে এটা মাথায় রাখতে হবে, ফার্স্ট সাইকেলের ক্ষেত্রে আমরা প্রেজেন্ট কমপ্লেইনকে গুরুত্ব দেব। বর্তমান সমস্যা, ফ্যামিলি হিস্টোরি, বর্তমান সমস্যা আর ফ্যামিলি হিস্টোরি। এই দুইটা পার্ট দিয়ে আমরা ফার্স্ট সাইকেল সিলেক্ট করব। প্রেজেন্ট কমপ্লেইন, ফ্যামিলি হিস্টোরি, এই দুটা দিয়ে আমরা ফার্স্ট সাইকেল নির্ধারণ করব। প্রেজেন্ট কমপ্লেইনে সর্বোচ্চ কষ্টকর উপসর্গের সাথে ফ্যামিলি হিস্টোরিতে ওই উপসর্গটা যদি দেখা যায় বাবারও আছে মায়েরও আছে ওই রোগটা, যদি দুই পক্ষেই থাকে, মার কাছে পেয়েছে বাবার কাছে তো নিঃসন্দেহে, যদি এক পক্ষে থাকে হয় বাবার কাছে নাহলে মায়ের কাছে, দ্যাটস ওকে, সমস্যা নেই। তখন আমাকে দেখতে হবে বাবার কাছে যে সে পেলো, বাবার কতটুকু নিচে আছে, আর কার আছে, দাদা চাচা খালা ফুপু। হ্যাঁ, ফার্স্ট সাইকেলের জন্য আমাদের শর্ত হলো প্রেজেন্ট কমপ্লেইন এবং ফ্যামিলি হিস্টোরি, প্রেজেন্ট কমপ্লেইন এবং ফ্যামিলি হিস্টোরি। মনে রাখতে হবে এক্ষেত্রে পাস্ট কমপ্লেইনেরও গুরুত্ব আছে। ও দুটো দিয়েই করবো, কোনো কোনো ক্ষেত্রে আমাদের পাস্ট হিস্ট্রিটা লাগে। এরপরে অন্যান্য কমপ্লেইন আমরা চলে যাব। পাস্ট কমপ্লেইনটা কেন লাগে? যেমন এইবার আমাদের যশোরে যে পরীক্ষা হলো,
যশোরের পরীক্ষা ছিল এটা। প্রচণ্ড মাথা ব্যথা নিয়ে এসেছে, আর ঠান্ডা, নিয়মিতই তার ঠান্ডা লেগে থাকে, শ্বাসকষ্ট হয়। তার মায়েরও শ্বাসকষ্ট ছিল, ভালো করে বোঝেন, তার মায়েরও শ্বাসকষ্ট ছিল, বাবারও এরকম, বাবার ওদিকে কি দিল, হাঁপানি, মায়ের শ্বাসকষ্ট, বাবার হাঁপানি। ও না, মায়ের শ্বাসকষ্ট, বাবার অ্যালার্জি ছিল, মায়ের শ্বাসকষ্ট, বাবার অ্যালার্জি, বউয়ের টিবি, মানে বউয়ের টিবিটা দিয়ে একটু সবাইকে এলোমেলো করে দিছে, এইটা ছিল। আর এই রোগী সেই ছোটবেলা থেকে এত ওষুধ খাচ্ছে, সে বলতেছে জানি না ডাক্তারবাবু এটি কি আমার কপালের দোষ না ডাক্তাররা ভুল করে, সেই থেকে এই পর্যন্ত ওষুধ খাচ্ছি, ভাতের মতো আর ওষুধ খেতে মন চায় না, কোনো ঔষধে আমার ভালো হয় না, আদৌ কি আমি সুস্থ হব? আর বাবাকে সাপে কামড় দিয়েছিল, আছে না? হ্যাঁ। এখন আমি এখানে ফার্স্ট সেকেন্ড নির্ধারণ করতেছি, প্রেজেন্ট কোম্পানির শ্রেষ্ঠতম কমপ্লেন হচ্ছে তীব্র মাথা যন্ত্রণা। ঔষধ খাচ্ছে সেই ছোটবেলা থেকে, একটুতে ঠান্ডা লাগে, কোনো ঔষধে তার কোনো কাজ হচ্ছে না, কোনো ঔষধে কাজ হচ্ছে না। মাথা ব্যথাটা প্রচন্ড মানে হরিবল হেডেক, মোস্টলি হরিবল হেডেক, কোনো ঔষধে কাজ হচ্ছে না। বংশে কি, মায়ের শ্বাসকষ্ট সেই ছোটবেলা থেকে, ভালো হওয়ার ওষুধ খেলে তো ভালো হয়ে যেত, ছোট থেকে এখন পর্যন্ত শ্বাসকষ্ট থাকা লাগবে? বাবার কি, সাপে কামড়াইছে, তাহলে মায়ের শ্বাসকষ্ট ভালো হয় না, মা পিআরএস, বাবাকে সাপে কামড়াইছে, বাবা পিআরএস, এর প্রচন্ড মাথা ব্যথা, ছোটবেলা থেকে ওষুধ খাচ্ছে, ভালো হয় না কোনো কিছুতে, এও পিআরএস, 3 পিআরএস এক জায়গায় মিলে পিআরএস, হাইড্রো দিয়ে শুরু হবে। বৌদি মুই কি করি মেলা, বৌদি তো ধোকা দিছে মোক, বোঝা গেছে, হাইড্রো দিয়ে শুরু। সো আমাকে এটা মাথায় রাখতে হবে, ফার্স্ট সাইকেলের জন্য আমাকে অবশ্যই 2টা দিক দেখতে হবে, প্রেজেন্ট কমপ্লেন অ্যান্ড হিস্ট্রি অফ প্রেজেন্ট কমপ্লেন। তবে পাস্ট হিস্ট্রিকে কাজে লাগাতে পারি আমি। দেখা গেল ওই যে বলছে প্রেজেন্ট কমপ্লেনে প্রচন্ড মাথা ব্যথা, ছোটবেলা থেকে সে ওষুধ খেয়েই আসছে, ছোটবেলায় একবার প্রচন্ড টাইফয়েড, এই কথা ওখানে উল্লেখ ছিল, ছোটবেলায় একবার প্রচন্ড টাইফয়েড হয়েছিল। তাহলে দেখা যাচ্ছে এখানে পিআরএস রুগীটা, মায়ের শ্বাসকষ্ট ভালোই হয় না, মা পিআরএস, বাবার বাইটিং হিস্ট্রি আছে, বাবা পিআরএস, তাহলে মাও পিআরএস, বাবা, এটা কি ফ্যামিলি হিস্টোরি না? আচ্ছা, প্রেজেন্ট কমপ্লেনে তার তীব্র মাথা ব্যথা, ভালো হচ্ছে না, আর কি ছোটবেলা থেকে চিকিৎসা হয়ে আসে, ওটা পাস্ট হিস্টোরি। তাহলে এখানে আমরা পাস্ট হিস্টোরিকে কাজে লাগাইছি, পিআরএস আসছে। যদি পাস্ট হিস্ট্রিকে কাজে না লাগাইতাম পিটিএস আসতো, এবং অধিকাংশটা তাই করছে, পাস্ট হিস্ট্রিকে কাজে না লাগায় শুধু ফার্স্ট সাইকেল করছে প্রেজেন্ট কমপ্লেন, হিস্ট্রি অফ প্রেজেন্ট কমপ্লেন নিয়ে, ফলে পাইছে পিটিএস। এই বিচক্ষণতাটা মাথায় রাখতে হবে, ঠিক আছে ইনশাআল্লাহ? আর কারো কোনো কথা আছে? কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারো, আমি আবার মনিরাকে নিয়ে বসবো। তো ঠিক আছে ইনশাআল্লাহ, আজকে এই পর্যন্ত। সবাইকে অনেক আন্তরিক মোবারকবাদ আমাকে এত সময় দেওয়ার জন্য, আজকের ক্লাসে উপস্থিত হওয়ার জন্য। আমি আশা করব আগামী ক্লাসে আমরা সবাই উপস্থিত থাকবো, মেবি আগামী সপ্তাহে আমি আসতে পারি। এই মাসে হয়তো 4টা ক্লাসই আমার হবে ইনশাআল্লাহ, হয়তো বা, হ্যাঁ, আমার ইন্ডিয়ার প্রোগ্রামটা ক্যান্সেল করার সম্ভাবনা আছে, কারণ এখনো মেল পাইনি, মেইল না পাওয়া পর্যন্ত ইন্ডিয়ার প্রোগ্রামটা কনফার্ম হবে না, ওই যে সমস্যা। হ্যাঁ, ঠিক আছে, তাহলে সবাইকে আগামী ক্লাসগুলোতে আসার জন্য আহ্বান জানাচ্ছি। জাযাকুমুল্লাহু খায়র। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।